আজ এই ক্লাসে আমরা পৃথিবী, অন্যান্য গ্রহ, উপগ্রহ, সূর্য অর্থাৎ সৌরজগতের সৃষ্টি কিভাবে হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, তো চলো যে পৃথিবীর উৎপত্তি বা জন্ম কিভাবে হয়েছে সেই সম্পর্কে জানতে আমরা একটু মহাকাশে ঘুরে আসি। পৃথিবী সহ সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, নীহারিকা কিভাবে সৃষ্টি হয়েছে তা রহস্যে ভরা। জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা চলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করতে। পৃথিবীর চারদিকে ঘিরে থাকা অসংখ্য গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্কের সমন্বয়ে গঠিত যে অংশ তাকে আমরা আকাশ বলি, মানে আমরা যাকে আকাশ রূপে দেখি। আবার সীমা পরিসীমাহীন অনন্ত আকাশকে মহাকাশ বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে। তোমরা মনে রাখবে, জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখনও মহাকাশ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিসীমা কত বড় সেটা অজানা। আরও মনে রাখবে, একটি মহাকাশে কিন্তু অসংখ্য আকাশ আছে। তার মানে আমরা যে একটা আকাশ দেখি সেটা কিন্তু শুধু আমাদের সৌরজগতের আকাশ, এরকম কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য আকাশ আছে। আর একটি আকাশে রয়েছে কয়েক হাজার কোটি করে নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, গ্রহ, উপগ্রহ ইত্যাদি। এদেরকেই কিন্তু এক একটিকে গ্যালাক্সি বলে। এক একটি গ্যালাক্সি পরস্পর থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। আমাদের পৃথিবী সহ সৌরজগৎ এরকমই একটি গ্যালাক্সির অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছেন আকাশগঙ্গা। আমাদের সূর্য প্রতি কোটি কোটি বছরে একবার নিজের গ্যালাক্সিকে বা আকাশগঙ্গাকে পরিভ্রমণ করে। পৃথিবীর জন্ম বা উৎপত্তি সম্পর্কে যেসব মতবাদ প্রচলিত আছে সেগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরি, আরেকটা হচ্ছে আধুনিক মতবাদ বা মডার্ন থিওরি। তোমাদের সিলেবাসে কিন্তু শুধু ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল থিওরিটাই আছে, আধুনিক মতবাদ বা মডার্ন থিওরি কিন্তু নেই। তো এরকমই একটি ধ্রুপদী মতবাদ হচ্ছে ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদ। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্নটা কীরকম আসে যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ইমানুয়েল কান্টের মতবাদ ব্যাখ্যা করো, বা সৌরজগতের উৎপত্তি সম্পর্কে ইমানুয়েল কান্টের মতবাদ ব্যাখ্যা করো। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকেই আমি মূল উত্তরটা শুরু করছি। তোমরা ইচ্ছে করলে লিখেও নিতে পারো, তাহলে তোমাদের ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে নোটটাও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, উত্তর লেখার শুরুতে তোমরা একটা হেডিং করবে ভূমিকা। ঠিক আছে, ভূমিকায় কী লিখবে দেখো, যে 1755 সালে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট পৃথিবী সহ সৌর পরিবারের সমস্ত গ্রহ, উপগ্রহ এবং সূর্যের জন্মবৃত্তান্ত সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তাকে গ্যাসীয় মতবাদ বা গ্যাসিয়াস হাইপোথিসিস বলে। ঠিক আছে, তো এরপরে তোমরা পয়েন্ট করবে যে কান্টের মতবাদের মূল কথা। ঠিক আছে, কান্টের মতবাদের মূল বক্তব্য কি দেখো, তোমরা লিখবে কি, তোমরা লিখবে যে কান্টের মতে নাম্বার 1, সৌরজগৎ সৃষ্টির অনেক আগে থেকে মহাকাশ অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট, মানে সুপার ন্যাচারালি ক্রিয়েটেড, শীতল, গতিহীন ও কঠিন বস্তুকণার মেঘপুঞ্জে পরিপূর্ণ ছিল। তোমরা ছবিতে লক্ষ্য করো যে পৃথিবী সৃষ্টির আগে এই গোটা মহাকাশ জুড়ে এরকম বস্তুকণার মেঘপুঞ্জে পরিপূর্ণ ছিল। তোমরা এবার এই বোর্ডের ছবিটা দেখো, মনে করো এই মহাকাশ জুড়ে এই বস্তুপুঞ্জগুলো আছে। ঠিক আছে, এই বস্তুকণাগুলো আছে। কি বলছি, কান্ট কি বলেছেন, বস্তুকণাগুলো কি শীতল, খুব শীতল, তাই তো, এবং গতিহীন মানে নিশ্চল, এবং কঠিন বস্তুপুঞ্জ। এবার 2 নম্বর লিখবে, এই শীতল, গতিহীন, কঠিন বস্তুকণাগুলি পারস্পরিক অভিকর্ষজ টানে সংঘর্ষে জড়িয়ে পড়ে, অর্থাৎ একটি বস্তুকণা আরেকটি বস্তুকণার উপর আছড়ে পড়তে শুরু করে। এবার বোর্ডের ছবিতে দেখো, তার মানে এই যে বস্তুকণাগুলো আছে, তো বস্তুকণাগুলোর মধ্যে কি বলছে, অভিকর্ষজ বল আসছে, তাই তো, অভিকর্ষজ বল আছে। অভিকর্ষজ বলে তার মানে কি বলতো, যে একটা একটাকে আকর্ষণ করবে, ফলে কি বলতো, যে এটা এটার গায়ে ছিটকে পড়লো, তাই তো, আছড়ে পড়লো, এটা এটার গায়ে আছড়ে পড়লো, এটা এটার গায়ে আছড়ে পড়লো, এটা এটার গায়ে আছড়ে পড়লো। ওকে, তার মানে কি পরস্পরের মধ্যে কি সংঘর্ষে জড়িয়ে পড়লো, মানে নিজেদের মধ্যে কি একটা ঠুকাঠুকি শুরু হলো। এবার 3 নম্বর লিখবে,
সংঘর্ষের ফলে বস্তুকণাগুলির মধ্যে উত্তাপ ও ঘূর্ণনের শুরু হয়। এভাবে ধীরে ধীরে শীতল ও গতিহীন বস্তুকণার মেঘপুঞ্জ এক বিশাল আয়তনের ঘূর্ণায়মান উত্তপ্ত গ্যাসীয় পুঞ্জে পরিণত হয়, যাকে নীহারিকা বলে। তোমরা এই বোর্ডের ছবিতে লক্ষ্য করো, এবার দেখো যে এখানে কী হচ্ছিল, বস্তুকণাগুলো কি পরস্পরের সঙ্গে কি পরস্পরের উপর আশ্রয় পড়ছিল, ফলে যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের জন্য কি বলছে, তাপ ও ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। ওকে, ফলে এই টোটাল সিস্টেমটাই কি হচ্ছে বলতো, এরকম ঘুরতে শুরু করছে। এই ছবিতে লক্ষ্য করো, এই ঘুরতে শুরু করছে। ঠিক আছে, তোমরা ছবিতে দেখে নাও, ভিডিওতে দেখে নাও যে এরকম বস্তুকণাগুলো কি বলতো, সংঘর্ষের ফলে তাপ ও ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। এবার 4 নম্বর লিখবে, এই গ্যাসীয় পুঞ্জের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আকৃতিও বৃদ্ধি পেতে শুরু করে, যার ফলে ঘূর্ণন বেগ আরও বৃদ্ধি পেয়ে এমন এক পর্যায়ে পৌঁছায় যে এই গ্যাসীয় পুঞ্জের মধ্যবর্তী অঞ্চলের কেন্দ্রাতিক বল অভিকর্ষজ বল অপেক্ষা বহুগুণ বেশি হয়। তার মানে কি দেখো, যে কোনো ঘূর্ণায়মান বস্তুতে দুটো পরস্পর বিরোধী বলের সৃষ্টি হয়। ওকে, একটা কি বলতো, একটা কি অভিকর্ষজ বল, যেটা কি করে নিজের দিকে টেনে ধরে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কেন্দ্রাতিক বল, মানে কি বাইরের দিকে ছিটকে দেয়। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে, যে ঘূর্ণন বেগ এখানে যা ছিল, এখানে ঘূর্ণন বেগ আরও বেড়েছে। ওকে, বাড়ার জন্য কি হয়েছে বলছে, যে অভিকর্ষজ বল যেটা মানে যে বল টেনে ধরছে, তার চেয়ে কেন্দ্রাতিক বল মানে যে বলকে ছিটকে দিচ্ছে, সেই বলের পরিমাণ কয়েক গুণ বেশি হচ্ছে। তোমরা ছবিতে লক্ষ্য করো যে ঘূর্ণন বেগ বাড়ছে, ফলে কেন্দ্রাতিক বলের জন্য বাইরের দিকে ছিটকে যাচ্ছে বস্তুপুঞ্জ। এবার তোমরা 5 নম্বর পয়েন্ট কি লিখবে দেখো, এই কেন্দ্রাতিক বলের প্রভাবে এর প্রান্তভাগ থেকে মানে নিরক্ষী অঞ্চল পদার্থসমূহ একটার পর একটা বলয়ের আকারে ছিটকে বেরিয়ে আসতে থাকে এবং অবশিষ্ট কেন্দ্রীয় পুঞ্জটি সূর্যরূপে থেকে যায়। এর মানে কি দেখো, কীরকম, যে ঘূর্ণায়মান বস্তুতে সব জায়গায় ঘূর্ণন বেগ কি বেশি হয়। যেমন পৃথিবীর ক্ষেত্রে মনে করো এই পৃথিবী আছে, ওকে, তো গোলাকার পৃথিবী এরকম ঘুরছে, বলো তো সব জায়গায় কি ঘূর্ণন বেগ একই, মানে এখানে যা এখানে তা এখানে একই, এক না। কোথায়, মাঝখানে মানে নিরক্ষীয় অঞ্চল বরাবর ঘূর্ণন বেগ সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, ফলে যেখানে ঘূর্ণন বেগ বেশি হবে সেখান থেকে কি বলতো, সেখান থেকে কি ছিটকে যাওয়ার বল বা কেন্দ্রাতিক বলও বেশি হবে। এবার বেশি হওয়ার দরুন কি হয়, তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এই বেশি হওয়ার দরুন দেখো এবার ঘূর্ণন বেগ বাড়ছে, এবার এই প্রান্তীয় অঞ্চল থেকে, কিনার থেকে মানে নিরক্ষীয় অঞ্চল থেকে এরকম বলয় ছিটকে বেরিয়ে যাচ্ছে। এই একটা বলয় বেরিয়ে গেল, তারপরে এই আরেকটা বলয় বেরিয়ে গেল, এরকম বলয়গুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে। এবার 6 নম্বর পয়েন্ট কি লিখবে দেখো, পরবর্তীকালে এই বলয়ের বস্তুকণাগুলি একত্রিত হয় এবং আরও সংকুচিত ও ঘনীভূত হয়ে এক একটি গ্রহে পরিণত হয়। ঠিক একইভাবে গ্রহগুলি থেকে উপগ্রহগুলি সৃষ্টি হয়। এভাবে একটি পরিপূর্ণ সৌরজগতের সৃষ্টি হয়েছে। তার মানে কি দেখো, এই যে বলয়গুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে, একের পর এক বলয় ছিটকে বেরিয়ে যাচ্ছে, এবার এই বলয়গুলো কি হচ্ছে বলো তো, এই বলয়গুলো আবার পরস্পর একসঙ্গে মিশে যাচ্ছে। ওকে, একসঙ্গে জড়ো হয়ে গিয়ে সংকুচিত ঘনীভূত হয়ে এক একটি গ্রহের তৈরি হচ্ছে এবং গ্রহ থেকে ঠিক একইভাবে কি বলতো উপগ্রহের তৈরি হচ্ছে। আর মাঝখানের এই যে কেন্দ্রীয় অংশটা, যেটা ছিটকে বেরিয়ে যাওয়ার পরে যে অংশটা থেকে গেল, ওকে, সেই অংশটা কি বলতো মাঝখানে সূর্যরূপে থেকে গেল, আর চারদিকে এই গ্রহগুলো সূর্যকে ভিত্তি করে বর্তমানে ঘুরছে। তাহলে এই হচ্ছে কান্টের মতবাদ। ঠিক আছে, এবার দেখো, তো কান্টের মতবাদের সমালোচনা বা ত্রুটিও লিখতে হবে। ওকে, তোমরা কি করবে, এবার তোমরা পয়েন্ট করবে যে সমালোচনা, কান্টের মতবাদের সমালোচনা বা ত্রুটি। ঠিক আছে, দেখো কি লিখবে, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ ও সূর্যের সৃষ্টিতে কান্টের মতবাদ আধুনিক মতবাদের অনুরূপ হলেও কান্টের এই মতবাদের কিছু দুর্বল দিক আছে, ফলে মতবাদটি নানাভাবে সমালোচিত হয়েছে। ঠিক আছে, কীরকম দেখো, তোমরা 1, 2, 3 করে আমি যা বলছি তোমরা সেরকম লিখতে পারো। নাম্বার 1 কি লিখবে দেখো, যে কান্ট যে পৃথিবী বা সৌরজগৎ সৃষ্টির জন্য এখানে এই যে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট যে বস্তুকণার কথা বলেছেন, যে শীতল কঠিন গতিহীন যে বস্তুকণার কথা বলেছেন, এই বস্তুকণাগুলো কোথা থেকে কিভাবে এলো তার উৎস সম্পর্কে কিন্তু কান্ট কোনো বিশ্লেষণ
করেননি। নাম্বার 2 কেমন লিখবে দেখো, দেখো যে কান্ট বলছে কি যে এই বস্তুকণাগুলো পরস্পর কি যে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তা থেকে কি যে তাপ ও ঘূর্ণন বেগে সৃষ্টি হয়েছে, কিন্তু আধুনিক বিজ্ঞানীদের ধারণা যে পরস্পর সংঘর্ষে লিপ্ত হলেই তা থেকে ঘূর্ণন বেগের সৃষ্টি হতে পারে না। নাম্বার 3 কি লিখবে দেখো, যে এই প্রক্রিয়ায় যে গ্রহ উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে তাদের কি ঘূর্ণনের দিক কি একই হবে, কি হবে যে গ্রহ উপগ্রহগুলো কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে প্রত্যেকটা উপগ্রহের কি হবে ঘূর্ণন কি পশ্চিম থেকে পূর্ব দিকেই হবে। কিন্তু বাস্তবে কিন্তু এর ব্যতিক্রম দেখা যায়। যেমন কি বলতো, যে বৃহস্পতি ও শনির উপগ্রহগুলো কিন্তু ঠিক বিপরীত দিকে ঘুরছে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। তাহলে এই হলো কান্টের মতবাদের ত্রুটি বা সমালোচনা। তবে কি বলতো, যে সমালোচনা সত্ত্বেও কান্টের মতবাদের কিন্তু কিছু প্রশংসনীয় দিকও আছে। ঠিক আছে, তোমরা হেডিং করবে যে কান্টের মতবাদের প্রশংসনীয় দিক। এখানেও ঠিক আমি 1, 2, 3 করে বলছি। ঠিক আছে, নাম্বার 1 তোমরা কি লিখবে দেখো, যে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে এই কান্টের মতবাদই প্রকৃতপক্ষে প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ, যা অনেকটা নিউটনের মহাকর্ষ বলের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 2 কি লিখবে দেখো, এই তথ্যটি যথেষ্ট সরল, সহজ ও যথেষ্ট যুক্তি নির্ভর। নাম্বার 3 লিখবে যে প্রাথমিক ধারণা হিসাবে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ওকে, তো এই হচ্ছে পুরো প্রশ্নর উত্তর। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।